স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উভয় পক্ষের কয়েকজন আহত। বিশ্বকাপ জয়ে উল্লাসে ভাসছে স্পেন, আর্জেন্টিনায় বিষাদের ছায়া, দুই প্রবীণ সমর্থকের মৃত্যু। এবারে বিস্তারিত। পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এর অংশ হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। সোমবার রাজধানীর 20 মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, 2025 সালের 26 নভেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে প্রত্যর্পণের আওতায় আনতে চিঠি দেওয়া হয়েছিল। সম্প্রতি আবারও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে। এটা রিসেন্টলি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আজ ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ গুরুত্ব আরোপ করেন। এ সময় ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনগুলোকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। তবে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। এছাড়া ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করা প্রধান কাজ বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। কেমিক্যালসটা আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে। দেশের উত্তরাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় থাকা আগামী 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নদ নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শ্রাবণের মেঘে ঢাকা ঢাকার আকাশ, প্রকৃতিতে চলছে বর্ষা। সোমবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি যেন সেটিই আরেকবার স্মরণ করিয়ে দিল। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টির সীমানা দিগন্ত জুড়ে। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু। এতে বৃষ্টিপাত চলতে পারে কয়েকদিন। 48 ঘন্টা দেশের
উত্তর, মধ্য এবং দক্ষিণ অঞ্চল শুধু চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি 7টা বিভাগই সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের। আর 23 তারিখ থেকে এই বৃষ্টিপাতটা উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল থেকে কমে এটা দক্ষিণ অঞ্চলে বৃদ্ধি পেতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের মোট 8 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এর ফলে মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলার কিছু নিম্নাঞ্চলে আগামী 2 দিনে স্বল্পমেয়াদী অথবা আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কুড়িগ্রামে ধরলা, সিলেটে কুশিয়ারা, সুনামগঞ্জে সুরমা এবং নেত্রকোনায় সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ব্যক্তির বিরুদ্ধে সেনা ও ফৌজদারি 2 আইনে একযোগে বিচার করার সুযোগ নেই বলে জানান তিনি। রাজধানীতে সকালে বিজিবির সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যদের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বিদ্রোহের অভিযোগে 18 জন সেনা কর্মকর্তার বিচার হয়। তবে মেজর খালেদ ও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ 45 বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গত 15 জুলাই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার বিজিবির পিলখানা সদর দপ্তর পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাইন খুঁজে বের করার জন্য মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। আরএসও, আরসা, আরাকান আর্মি আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের অবৈধ পুশিন ঠেকাতে সরকার এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে। যেভাবে এখানে পুশিন হতে দেয়নি। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পাহাড়তলীতে 10 বছর বয়সী স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নিকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের বহুল আলোচিত মামলায় একমাত্র আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। 2023 সালের 21 মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে প্রতিবেশী সবজি বিক্রেতা রুবেল 10 বছর বয়সী আবিদা সুলতানা আয়নিকে একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে। পরে লাশ গুম করতে পাহাড়তলীর সাগরিকা এলাকার একটি ডোবায় ফেলে দেয়। তদন্তে সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট এবং 24 জন সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেয়। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের মোট পরিসংখ্যানে গড়মিল রয়েছে। সবশেষ জনশুমারি অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা মোট জনগোষ্ঠীর 1.4% বলা হলেও সরকারি ও বেসরকারি নানা হিসেবে এই সংখ্যা 7%। সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বাকি 6%-এর তারতম্যের কারণে প্রায় 1 কোটি প্রতিবন্ধী মানুষ হিসেবের বাইরে রয়ে গেছে। ফলে এসব মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সিদ্ধান্ত গ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় 10 দফা দাবি তুলে ধরা হয়। মনোসামাজিক প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি সহ অন্যান্য ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান বা স্বাস্থ্যসেবার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কারিগরি ও
কর্মসংস্থানমুখী শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা নবম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ইরানের সামরিক শক্তি কার্যত ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জর্ডান ও ইরাকে নিহত মার্কিন সেনাদের স্মরণ করে আজও আরও জোরালো সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন তিনি। টানা 9 দিনের সামরিক অভিযানে হামলার গতি আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের হাতে এখন অল্প কিছু ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সীমিত উৎপাদন সক্ষমতা ছাড়া উল্লেখযোগ্য কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, শুরুতে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। তবে এখন সেই সক্ষমতার সম্ভাবনাই পুরোপুরি শেষ করে দেওয়ার অভিযান চলছে। আগে আমরা ইরানকে একটি নির্দিষ্ট সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করছিলাম। এখন আমরা সেই সক্ষমতার সম্ভাবনাই সম্পূর্ণভাবে শেষ করে দিচ্ছি। আমরা নিশ্চিত করছি ইরান যেন আর কখনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা এ ধরনের সক্ষমতা অর্জন করতে না পারে। ট্রাম্পের দাবি, জর্ডান ও ইরাকে সাম্প্রতিক হামলায় নিহত মার্কিন সেনাদের সম্মান জানাতেই ইরানের বিরুদ্ধে সর্বশেষ হামলা চালানো হয়েছে। নিহত সেনাদের মহান দেশপ্রেমিক বলে অভিহিত করেন তিনি। মনে রাখতে হবে, সেই মহান দেশপ্রেমিকরা লড়াই করছিলেন যেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় সবকিছুই তারা হারিয়েছে। ট্রাম্পের বক্তব্যের মধ্যেই নতুন করে হামলার বিস্তারিত প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটি জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক স্থাপনা, ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী, আইআরজিসির ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতির নতুন তথ্য দিয়েছে তেহরান। ইরানের দাবি, সবশেষ হামলায় অন্তত 50 জন নিহত এবং 517 জন আহত হয়েছে। পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ইসরায়েলও। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ইরানের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে ইসরায়েলি বাহিনী এবং সর্বোচ্চ মাত্রার সামরিক প্রস্তুতি রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথ জানিয়েছে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি আর দেশটির ভেতরে অবস্থান করছেন না। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সিজেপির সমর্থকরা সংসদ চলো অভিযানে অংশ নেয়। যদিও এই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ, ফলে অভিযান ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট সেবা। এছাড়া সংসদ ভবনের কাছাকাছি সবগুলো মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা বিশ্বকাপ ফাইনালের পর ফুটবল বিশ্ব পেল নতুন রাজা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার থেকে স্পেনের রাজপথ, সবখানে এখন লা রোজাদের জয় জয়কার। ব্যতিক্রম শুধু বুয়েন্স এইরেস, সেখানে নেমে এসেছে বিষাদের ছায়া। কেউ গায়ে জড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ আবার হাতে উড়িয়ে বেড়াচ্ছেন সেটি। অনেকের গায়ে জাতীয় দলের জার্সি। বিশ্বকাপ জয়ের আনন্দে এমন উৎসবই তো স্বাভাবিক। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর পুরো স্পেন জুড়ে বইছে উল্লাসের ঢেউ। আর দলটি তরুণ তারকা লামিন ইয়ামালের শৈশব যেখানে কেটেছে, সেই রোকাফোন্দা যেন পরিণত হয়েছে উৎসবের বড় একটি কেন্দ্রে। এই জয় আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা যে কতটা খুশি তা বলে বোঝাতে পারবো না। দারুণ একটা ম্যাচ খেলেছে ইয়ামালরা।
স্পেন পুরো ম্যাচটি নিয়ন্ত্রণ করেছে, দারুণ খেলেই জয় অর্জন করেছে ফুটবলাররা। স্পেনের কাছে হারের পরে আর্জেন্টিনা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে না পেরে রাজধানী বুয়েন্স আইরেসে দুই প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের স্বপ্ন ভঙ্গ হওয়া আলবিসেলেস্তার সমর্থকদের চোখে এখন জল। একটা মাত্র ফলাফল দিয়ে আমাদের বিচার করা যাবে না। আর্জেন্টিনা পুরো বিশ্বকাপে বুক চিতিয়ে খেলেছে। আমরা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবারও ফাইনালে খেলেছি। ধন্যবাদ মেসি, মার্টিনেজদের। হারলেও আর্জেন্টাইনদের হৃদয়ে কোনো ক্ষোভ নেই তাদের মহানায়কের প্রতি। মেসিকে কৃতজ্ঞতা জানাতে রোজারিওতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। মেসিকে শুধু একটা ধন্যবাদ জানাতে চাই, তুমি একজন মহান খেলোয়াড়ই নও, তুমি একজন অসাধারণ মানুষ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সিংহাসনচ্যুত করে 2026-এর ফুটবল বিশ্বকাপ এখন স্পেনের দখলে। সেই সঙ্গে জার্সিতে যুক্ত হলো আরেকটি তারকা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ, উভয় পক্ষের কয়েকজন আহত। বিশ্বকাপ জয় উল্লাসে ভাসছে স্পেন, আর্জেন্টিনায় বিষাদের ছায়া, 2 প্রবীণ সমর্থকের মৃত্যু। এ ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।